আসসালামু আলাইকুম এভরিওয়ান। ক্যাপ্টেন রনি গল্পের 7 নম্বর পার্ট শুনতে থাকো। কেঁদে কুটে বিচার দিচ্ছে ছেলের নামে। রনি ভাইয়া তাকে খুব বকেছে, প্রতিবন্ধী বলেছে। বড় বাবাকে ওর বিচার করতেই হবে। তিনি সেই কখন থেকে রাহাকে বুঝাচ্ছেন, ঠিক আছে বলবে, কিন্তু কান্না থামার নাম নেই রাহার। এখনই বকতে হবে রনি ভাইয়াকে। আর কাঁদে না মা। আর রনি ভাইয়া তো খুব একটা বাসায় আসে না, যেহেতু বাসায় আসে খাবার খাওয়া পছন্দ করে সবার সাথে একসাথে, তাই তুমি খাবার ঘরে নিয়ে গিয়েছিল বলে হয়তো বা একটু রাগ করেছিল মা। এখন থামো। আর রাহা বলতে লাগলো, না বড় বাবা, তুমি এখনই বিচার করো ওর, তোমার ছেলেকে বকা দাও। আমি সিঁড়ি দিয়ে নামতে নামতে বলতে লাগলাম, কি হয়েছে এখানে, কে কাকে বিচার করবে? হঠাৎ গুরুগম্ভীর কণ্ঠ শুনে চমকে ওঠে রাহা, হকচকিয়ে পুরো শান্ত হয়ে যায়। আতঙ্কিত নয়নে তাকিয়ে দেখে বুক টান টান করে দাঁড়িয়ে থাকা রনি ভাইয়াকে। সবসময় কার মতো সেই গুরুগম্ভীর ভাব। রাহা মুহূর্তে কান্না ভুলে যায়। এতক্ষণ রায়হান খান এত বুঝ দিয়েও যাকে কান্না থামাতে পারলেন না, সে রনি ভাইয়াকে দেখা মাত্র স্বাভাবিক হয়ে গেল। রাহার এহেন কাজে রায়হান খান হতভম্ব হয়ে গেল। বিষয়টা কি ঘটলো তিনি বোঝার চেষ্টা করলেন। আমি রসহীন মুখ নিয়ে রাহার দিকে ভুরুকুসকে তাকিয়ে আছি, যেন নিজের প্রশ্নের উত্তর চাইছি। আবারও রাহা ঢোক গিলল। রায়হান খানের উদ্দেশ্যে বলল, বড় বাবা, আমার কাজ আছে। ওই বড় মা তখন অনেকগুলো কাজ দিয়েছিল আমায়, সেগুলো করতে হবে। কত কাজ করতে হয় আমার তুমি তো জানোই না। আমি যাই, হ্যাঁ? তুমি সাবধানে থেকো, কেমন? রাহার হঠাৎ পাল্টিবাজি রূপ দেখে রায়হান খান ড্যাব করে তাকিয়ে রইল। রাহা ভদ্র মেয়ের মতো রনি ভাইয়ের পাশ কাটিয়ে সুরসুর করে চলে গেল। ও যেতেই রায়হান খান শব্দ করে হাসলেন। আমাদের রাহা একটু ছেলেমানুষি ভাব, ওকে তুমি বেশি শাসন করো না। বেশি শাসন করলে অল্পতে আবার বিগড়ে যাবে বাবা। শাসন ভালো, কিন্তু অতিরিক্ত শাসন ভালো না। আমাদের বাড়িতে ওই রাহাই অনেকটুকু বেশি ছেলেমানুষি করে, কিন্তু মেয়েটা একদম নিষ্পাপ বাচ্চার মতো। ওকে বেশি শাসন করলে হিতে বিপরীত হতে পারে বাবা। পরে দেখা যাবে অতিরিক্ত শাসনে বিগড়ে গিয়েছে। আমি আর বাবার মুখে জবাব দিলাম না, কিন্তু মনে মনে ঠিকই বললাম, ওকে বিগড়ে যেতে দিলে তো ও বিগড়ে যাওয়ার ধারে কাছে গেলে ওর লাগামা আমি রনি খান খুব শক্ত হাতেই টেনে ধরবো। এমনভাবে ধরবো যেন উঠে দাঁড়ানোর ক্ষমতা না থাকে ওই ইডিয়েটের। ও আপু, এবার রনি ভাইয়া তো কিছুই আনলো না আমাদের জন্যে। রুশমি নিজের ল্যাপটপে বসে মুভি দেখছে, কিন্তু রাহা সে কখন থেকে কানের কাছে ঘ্যান ঘ্যান করছে। সে কিছুতেই শান্তভাবে মুভি দেখতে পারছে না রাহার জন্য। পাজিটা একটু পর পর এটা ওটা জিজ্ঞেস করছে। শান্তিতে মুভিটা পর্যন্ত নিজেও দেখছে না, তাকেও দেখতে দিচ্ছে না। ও আপু, বলো না আপু, রনি ভাইয়া এবার আমাদের জন্য কিছু আনলো না কেন? রাহা ভাইয়া কিছু আনলো না কেন আমি কিভাবে জানবো? আর আমি কি করে বলবো সেটা বলতো? রাহা বলতে লাগলো, রনি ভাইয়া তো প্রতিবারই বাড়ি ফেরার সময় আমাদের জন্য এত গিফট আনে, এবার আনলো না কেন? রশ্মি আপু, রশ্মি বলতে লাগলো, প্রতিবারই আনতে হবে এমন কোনো কথা আছে রে রাহা? রাহা আবারও বলতে লাগলো, তো আনতে হবে না? আমরা এতগুলি ভাই বোন আছি বাড়িতে, 1.5 বছর পর লোকটা এলো, আমাদের জন্য কিছু আনবে না? এবার রশ্মি টু শব্দটি করলো না। রাহা বড় আপুর উত্তরের অপেক্ষা করে আর ধৈর্য ধরতে না পেরে বলল আবারও, ও আপু বলো না কেন আনেনি? ও আপু বলো না কেন আনেনি? রুশমি হতাশ হলো। রাহার চরিত্র তার জানা, যতক্ষণ মন মতো একটা উত্তর না পাবে আর সমাধান না হবে ততক্ষণ বকবক করবে, সবাইকে অস্থির করে দিবে। লম্বা নিঃশ্বাস ফেলে রুশমি বলল, আমি জানি না, তুই ভাইয়াকে জিজ্ঞেস কর গিয়ে। এবার কোনো বিরক্ত নয় রাহা, আমাকে মুভিটা শেষ করতে দে মুভিটা। বড় আপু ধমক শুনে বাধ্য রাহা চুপ হয়ে গেল, কিন্তু স্থির হতে পারলো না। যেন কোনো গিফট আনলো না, কেন যে গিফট আনলো না সেটার জন্য সে অস্থির হয়ে গিয়েছে। কপাল ভাঁজে তুলে বেহায়া রাহা আবার ক্ষীণ আওয়াজে বলতে লাগলো, ও আপু, আপু ভাইয়া কি এবার আমাদের গিফট দিতে ভুলে গিয়েছে? রুশমি এবার রাহাকে বলতে লাগলো, সেটা তো আর আমার জানার কথা না রে রাহা। রাহা, না এমন তো হতে পারে রনি ভাইয়া আমাদের জন্য সকলের জন্য গিফট এনেছে, কিন্তু কাল দিতে ভুলে গিয়েছে। হ্যাঁ, হতেই পারে। রনি ভাইয়া নিশ্চয়ই ভুলে গিয়েছে। যাই, আমি গিয়ে মনে করিয়ে দিয়ে আসি। শটফটে রাহা দ্রুত বিছানা থেকে নেমে খালি পায়ে ছুটলো রনি ভাইয়ের দিকে। রশ্মি পিছন থেকে বারণ করছে। সেসব উপেক্ষা না করে রাহা চলল। রাহা, রাহা, ও রাহা বোন, আমার যাস না ভাইয়ার রুমে, আবার বকা খাবি। রশ্মি কপাল কুঁচকে বিড়বিড় করতে থাকে, না জানি গাধা মেয়েটা আবার কি করে ভাইয়ার ঝাড়ি খেয়ে এসে চোখ ফুলাবে আবার। টিপে টিপে এগিয়ে গেল রাহা। রাহা গিয়ে দেখলো রনি ভাইয়ার রুমের দরজা খোলা, যেন সে আশঙ্কাই করে রেখেছিল কেউ তার রুমে আসবে। দরজা খোলা পেয়ে রাহা যে কি খুশি হলো তা দেখার মতো ছিল। দুই পর্দার ফাঁকে আচমকা নিজের মাথা ঢুকিয়ে দিল। পর্দার ফাঁক দিয়ে গলা বাড়িয়ে দিয়ে চোরের মতো সূক্ষ্মভাবে নজর দিল কোথায় কি আছে, কিন্তু পুরো রুম কোথাও রনি ভাইয়াকে দেখতে পেল না সে। রাহা ঠোঁট টিপে টিপে হাসলো। লুচা লুচা শয়তানি নজর দিল রনি ভাইয়ার ভেনিটির দিকে, যেন এই রুমের তার সবচেয়ে কাঙ্ক্ষিত জিনিস এখানে লুকিয়ে রেখেছে বজ্জাত রনি ভাইয়াটা।
রাহা এরপর খুব সাবধানে এগিয়ে গেল সেদিকে। খালি রুমের সুযোগ পেয়ে রাহা দাঁড়ালো ওই আয়নার সামনে। মেয়েদের ভ্যানিটিতে যেরকম নানান রকম স্কিন কেয়ার প্রোডাক্ট থাকে রনি ভাইয়ের, তেমন বিভিন্ন রকম পারফিউমের বোতল দেখে রাহার মুখে দুষ্ট দুষ্ট হাসি ফুটে উঠল। পুরনো কিছুর সাথে নতুন কিছু কালেকশন যোগ হয়েছে। রনি ভাইয়া নিশ্চয়ই এগুলো ঢাকা থেকে নিয়ে এসেছে। রাহার মুখে হাসি ফুটেছে আবার। কিছুক্ষণ কপাল কুঁচকে ভাবুক হয়ে তাকিয়ে পারফিউমের কালেকশনগুলি দেখছে। রনি ভাইয়া সবসময় কোন পারফিউমটা যেন বেশি ইউজ করে। ওই যে রনি ভাইয়ার গা থেকে কেমন মিষ্টি সাফরন আর জেসমিনের একটা ঘ্রাণ পাওয়া যায়, ওটা কোন পারফিউমটা যেটা শুকলে তার সকল ইন্দ্রিয় কাজ করা বন্ধ করে দেয়? যেই সুবাসটা তার নাকে আসতেই একেবারে খেয়ে ফেলতে মনে চায়। ওই ঘ্রাণটা তাকে কেমন যেন পাগল করে তোলে। অবচেতন মনে চায় রনি ভাইয়াকে একেবারে ঝাপটে ধরে সারাদিন ওই ঘ্রাণ শুকতে। রাহা যেন নিজের ভাবনার কল্পনায় বিভোর হয়ে গেল। তার ঠোঁট টিপা হাসি আর ভাবুক মুখ দেখে বোঝা যায় যে নিহার সামান্য কোনো কল্পনায় মেতে নেই সে। রনি ভাইয়াকে নিয়ে এসব ভাবতেছে আর দুপাশে মাথা নাড়তেছে। ঘন ঘন চোখ ঝাপটিয়ে নিজে নিজে বলতে থাকে, ছি ছি, এসব কি ভাবছি আমি? রনি ভাইয়া আমার ভাই হয়। ছি রাহা, তুই এত লুচু কেন তুই? ঢোক গিলে নিজের অস্থিরতা কমাতে চাইলো সে। ভ্যানিটি থেকে একটা সাদা স্বচ্ছ কাচের বোতল তুলে নিল। বোতলটা দেখে তার বড্ড কিউট লাগলো। অবুঝ রাহা ঘুরিয়ে ফিরিয়ে দেখলো বোতলটাকে। পারফিউম লোভী রাহা নাকের কাছে এনেই একটু শুকলো। অদ্ভুত মিষ্টি এক অনুভূতি হতেই ভেতরের কৌতূহল তাকে ছটফট করে দিল ঘ্রাণটা শুকার জন্য। ঘরে রনি ভাইয়া নেই বিধায় রাহা সুযোগটা বেশ পেল, চোখ বুলিয়ে নিল। তারপর পারফিউমের মুখটা খুলে নিজের গলায় একটু স্প্রে করে নিল রাহা। সঙ্গে সঙ্গে তার চোখ বন্ধ হয়ে গেল। শরীরটা শিরশির করলো ঘ্রাণটায়। সকল ইন্দ্রিয় যেন তার থেমে গেল। ঘ্রাণটা শুকতেই প্রথম নাকে এসে লাগলো এক ধরনের উষ্ণ মিষ্টতা। ঠিক চকলেট না, আবার মধুও না, মিষ্টি স্পাইসি ভাবটায় তার শরীর দুলে উঠল। চন্দনের নরম আলতো এক সুবাস তার ভেতরকে যেন স্থির করে তুলল। ঘ্রাণটা খুব বেশি ভারী না, মিষ্টি উষ্ণ একটু নরম একটা অনুভূতি হলো রাহার মাঝে। ঘ্রাণটার সাথে তার মিশে যেতে মন চাইল। অনুভূতিরা পাজি প্রজাপতির মতো উড়তে লাগলো। রাহা বিভোর হয়ে কিছুক্ষণ এভাবেই ঘ্রাণটা শুকে নিল। একটু পর চোখ খুলে বোতলটা ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো। দেখতে যেমন কিউট, ঘ্রাণটা তেমনি আবেশময়। রাহা নিজের শরীরের গলায় মাথায় ইচ্ছামতো স্প্রে করলো। চোখ বন্ধ করে আবার টানলো নিজের মাঝে ঘ্রাণটাকে। ওয়াশরুম থেকে আমি বের হতেই ঘরময় ককটেলের মতো গাঢ় উষ্ণ ঘ্রাণ এসে ঠেকলো আমার নাকে। এরপর মিষ্টি মিষ্টি চকলেট আর চন্দনের সুবাসে ঘরটা মমা করতে লাগলো। মুহূর্তেই কপাল কুঁচকে গেল আমার। এই মাথা নষ্ট করা পারফিউমকে স্প্রে করলো আবার। আমি বললাম, এখানে কি করিস তুই রাহা? রাহা রনি ভাইয়ার রাজভারী ধমক সুরে বলা কথায় রাহা চমকে উঠলো, সামান্য কেঁপে উঠলো ভয়ে। দ্রুত করে পারফিউমটা রেখে ঠিক হয়ে দাঁড়ালো। একে তো পারফিউমের ঘ্রাণটা কেমন কেমন লাগছে রাহার, তার উপর রনি ভাইয়া। লোকটা এই ভর সন্ধ্যাবেলায় শাওয়ার নিয়ে এসেছে। কোমরে একটা সাদা টাওয়াল ঝুলছে, কাঁধে আর একটা টাওয়াল ঝুলছিল। তা দিয়ে মাথা মুছতে মুছতে এগিয়ে যাচ্ছি রাহার দিকে। চুলে শিশির কণার মতো পানি জমে আছে। কপালে আসা চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছিল আমার। আর ওই ফুলও খাসকাটা বডি, বিন্দু বিন্দু পানি জমা লোমহীন বুকটা বড্ড আকর্ষণীয় লাগছিল রাহার কাছে। ওই উদম খাসকাটা বুক দেখেই তো রাহার মাথা ঘুরতে লাগলো। আরও বেশি কেমন কেমন লাগছে তার। গলাটা শুকিয়ে আসছে। যেই উদাম শরীর দেখে তার অস্বস্তি হয়েছে। বেহায়া রাহা সেই শরীর দিকেই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। দৃষ্টি যেন ওখানেই অনড় রেখে ঢোক গিলছে বারবার। রাহা অনুভব করলো উদম বুকটা একেবারে তার ধারে কাছে চলে এসেছে। সেই সাথে অনুভব করলো নিজের অসার শরীরটাও, যার প্রভাবে সে না পারলো সরে যেতে, না পারলো নড়তে চড়তে। আমি কোনোভাবেই নিজেকে সামলে উঠতে পারছিলাম না, কন্ট্রোল করতে পারছিলাম না। রাহা পুরো গা থেকে ওই মিষ্টি উষ্ণ সুবাস বের হচ্ছে। চন্দনের ঘ্রাণটা বড্ড আকর্ষণীয় লাগছে। আমি কেমন যেন ঘোরের ভিতরে চলে যাচ্ছি। আমি সামনে এগোতে লাগলাম রাহার দিকে এগিয়ে গিয়ে আমি ড্রেসিং টেবিলের উপর হাত রেখে, রাহা যেহেতু ওখানে চিপকে আছে, আমি ওর সামনে দাঁড়ালাম। ওর শরীরটা যেন লুকিয়ে গেছে আমার বলিষ্ঠ শরীরের কাছে। আমি টেবিলে হাত রেখে চোখ নুয়ে রাহার দিকে দৃষ্টি নিবদ্ধ করে প্রশ্ন করলাম, আমার রুমে কি চাই তোর? আমি খালি গায়ে আছি, আমার বুক উদাম করা। এত কাছ থেকে ফিসফিস করে বলা কথা রাহার হাত পা পুরো জমে গিয়েছে। হৃদস্পন্দন যেন হঠাৎ করেই থেমে যেতে লাগলো। কিন্তু অনুভব করলো ভেতরের অস্থিরতার তীব্র তোলপাড়। আশ্চর্য, এমন লাগছে কেন রাহার? আমি ঘাড় নুয়ে তাকিয়ে আছি। আমার বুকের একটু নিচে পড়ে রাহার দিকে দেখছি। মেয়েটা যেন ভয়ে
অস্বস্তিতে বরফ হয়ে গিয়েছে তা আমার জানা, কিন্তু গাধা মেয়েটা এমন পারফিউম ইউজ করতে গেল কেন? নিজেকে সংযত করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আমি কেমন যেন ঘুরে চলে গিয়েছি, যেন নিজেকেই নিজের লাগাম টানতে ব্যর্থ হচ্ছি। রাহা তখনও এভাবে থম মেরে দাঁড়িয়ে আছে, চোখ দুটো বড় বড় করে, যেন সে পাথরের মূর্তি হয়ে গিয়েছে। আমি গভীর নয়নে তাকিয়ে আছি তার দিকে, আবারও নাক টেনে টেনে শুকে নিলাম রাহা শরীরের বের হওয়া পারফিউমের ঘ্রাণটাকে। এরপর শক্ত গলায় বললাম, কেন এসেছিস আমার রুমে? এখানে আমার পারফিউম কেন ছুঁয়েছিস? সাহস কত বড় তোর?